কাদা জল থাকায় তিনি আস্তে আস্তে হাঁটছিলেন। বৃষ্টি কম থাকলেও থেকে থেকে বিদ্যুতের আলো, মেঘের গর্জন অনবরত চলছিল। এই অবস্থাতেই আলী সাহেব স্কুল ঘরের পাশ ঘুরে মসজিদের দিকে 3-4 কদম এগিয়েছেন। এমন সময় বিদ্যুতের চমকের আলোয় ওনার চোখে কোনো মন্দিরের ভেতরে ভগ্নপ্রায় দরজার দিকে মাথা ঘুরিয়ে ভালো করে দেখার চেষ্টা করেন। এমন সময় আবার বিদ্যুৎ চমকে উঠল। আলী সাহেব দেখলেন দীর্ঘদেহী একটি ছায়া, এটা কালো ছায়া, শট করে দরজা থেকে সরে মন্দিরের ভেতরে দেয়ালের আড়ালে সরে গেল। আলী সাহেব এটা দেখে একটু ভয় পেয়ে গেলেন। তিনি দোয়া কালাম পড়তে পড়তে প্রায় দৌড়েই মসজিদে প্রবেশ করলেন। আর প্রবেশ করার একটু পরপরই উনি আজান দেন। ঝড় বৃষ্টির রাত, তাই মসজিদের আশেপাশের কয়েকটি বাড়ির অল্প কয়েকজন প্রবীণ মুসল্লি ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নামাজে আসেন। জামাত শেষে সবাই যখন বাড়ির দিকে পা বাড়ান, তখন আলী সাহেব হেডমাস্টারকে ডেকে কি দেখেছেন সেটা জানান। ওনাকে ডেকে যখন বিষয়টি জানালেন, হেডমাস্টার বিষয়টি হেসেই উড়িয়ে দিয়ে বলেন, বৃষ্টি বাদলার দিন, ঘুমের চোখে কি থেকে কি দেখেছ রে বাপু? বাদ দাও, বাড়ি গিয়ে ভালো করে আর একটা ঘুম দাও, সকালে দেখবা সব ঠিক হয়ে গেছে। এই বলে হেডমাস্টার আলী সাহেবকে সাথে নিয়ে মসজিদ থেকে বের হয়ে স্কুলের দিকে এগোতে থাকেন। নিজ বাড়ি অন্য জেলাতে হওয়ায় হেডমাস্টার সাহেব স্কুল ঘরের শেষের দিকে একটি কামরায় থাকতেন। একসাথে হেঁটে হেডমাস্টার সাহেব কিছুটা পথ এসে নিজের ঘরে চলে যান, আর আলী সাহেব নিজের বাড়ির দিকে এগিয়ে যান। এরপরে 2-3 দিন আলী সাহেব আর কিছুই দেখতে না পেয়ে স্বস্তি বোধ করেন। হেডমাস্টারের কথাই ঠিক ভেবে নিজের কাজকর্ম করতে থাকেন। সপ্তাহখানেক পর একদিন ফজরের জামাতে হেডমাস্টারকে দেখতে না পেয়ে নামাজ শেষে আলী সাহেব সহ আরও 2 জন হেডমাস্টারের এই না আসার কারণ সম্পর্কে জানতে চাইলেন যে ওনার কোনো অসুখ করেছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। হেডমাস্টারের সাথেই দেখা করার জন্য মূলত এরকম কথা বলতে বলতে এগিয়ে যান, তেমন কোনো তথ্য না পেয়ে, অর্থাৎ হেডমাস্টার বিষয়ে তেমন কোনো তথ্য না পেয়ে হেডমাস্টার যেখানে থাকতেন সেই ঘরের দিকে এগিয়ে যেতে থাকেন। সামনের দিকে এগিয়ে কয়েকজন মিলে দেখেন ঘরের দরজা হাট করে খোলা রয়েছে। ভেতরে উকি দিয়ে দেখা গেল হেডমাস্টার সাহেব ভেতরে নেই। আলী সাহেবের সাথে তার কয়েকজন মুসল্লি তো রয়েছে। তারা চিন্তা করলেন যে উনি কোথায় গেলেন, কোনো কাজে গেছেন ভেবে আরও কিছুক্ষণ অপেক্ষা করেও যখন কোনো লাভ হলো না, তখন ভোরের আলো ফুটতেই 3 জনে গ্রামের আরও কয়েকজনকে সাথে নিয়ে হেডমাস্টারকে খুঁজতে শুরু করেন। কিন্তু পুরো 2টো দিন আশেপাশের 2-3 গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও হেডমাস্টারের কোনো চিহ্নও পাওয়া যায়নি। তৃতীয় দিন দুপুরে মন্দিরের পেছনে অবস্থিত দিঘিতে এলাকার কিছু জওয়ান ছেলের দল গোসল করছিল। তাদের মধ্যে 2-3 জন সাঁতরে দিঘির প্রায় মাঝে চলে গিয়েছে। এমন সময় তাদের একজন আচমকা চিৎকার দিয়ে বলে ওঠে, ওরে আমারে ধর, আমার পা ধইরা কিসে যেন টান দিছে। এই কথা শুনে বাকি 2 জন সাঁতরে তার কাছে যায়। বেশ খানিকক্ষণ টানাটানি করে তাকে ছাড়িয়ে নিয়ে সাঁতরে পাড়ের দিকে আগাতে থাকে। দিঘিতে আরও যারা গোসল করতে এসেছিল তারা পাড়ে দাঁড়িয়ে বা বসে নিজেদের কাজ করছে। তাদের কয়েকজন ছেলেটির চিৎকার শুনে চোখে বিরক্তি নিয়ে তাকায়। দেখতে পায় ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে বাকি 2 জন সাঁতরে 5 থেকে 7 ফুট পাড়ের দিকে সাঁতরে দিয়ে এগিয়েছে আর কি, বা সাঁতার দিয়ে এগিয়েছে। এমন সময় যেই জায়গা থেকে ছেলেটির চিৎকার আসলে এসেছিল, ঠিক সেখানে পানিতে প্রথমে প্রচুর বুদবুদ, এরপরে শুরু হয় পাক, অর্থাৎ ঘূর্ণি। পাড়টা কিন্তু 5 থেকে 7 ফুটের ছিল আর কি, যেটা আমরা বললাম। তো এই যে ঘূর্ণি যখন হয়েছে, ছেলেরা তো ভয় পেয়ে দ্রুত সাঁতরে এসে উঠেই ফিরে তাকায় দিঘির দিকে। বেশ খানিকক্ষণ বুদবুদ ও ঘূর্ণিপাক হয়ে দিঘির পানি আবার শান্ত স্থির হয়ে যায়। এর মধ্যে ছেলে 3টি পাড়ে আসার পর 2-1 জনের চিৎকারের আসলে কারণ জানতে চাওয়া তো স্বাভাবিক, যে কেন চিৎকার করে উঠলো। ভুক্তভোগী ছেলেটি জানায় তখন তাদের সকলকে আসলে এই বিষয়টা ভালোভাবে অবগত করার জন্য যে ওই স্থানে সাঁতরে যাওয়ার পর হঠাৎ করে তার মনে হয় পায়ে কোনো লতা বা দড়ি জড়িয়েছে, তাই হাত দিয়ে সেটা পা থেকে ছাড়ানোর জন্য পানিতে 1 হাত
ডুবিয়ে দেয়। কিন্তু যে জিনিসটা তার হাতে অনুভূত হয় সেটি আসলে দড়ি বা দড়ি জাতীয় কিছু বলা যাবে না। এটা আসলে কি ছিল? তো আসলে এই কথা বলতে বলতে থেকে হঠাৎ করে ভুস করে কি যেন একটা ভেসে আসার বা ভেসে ওঠার শব্দ সবাই শুনতে পায়, সবাই দেখতে পায় উপর অবস্থায় একটি উলঙ্গ দেহ ভেসে উঠেছে। এটা দেখেই ভয়ে যে যেদিকে পারে সেদিকে ছুট লাগায়। কয়েকজন ছুটে গিয়ে গ্রামের লোকজনদেরকে ডেকেও নিয়ে আসে। অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামের লোকজন এবং আরও বেশ কিছু আশেপাশের গ্রামের লোকজনও ওই দিঘির পাড়ে এসে জমা হয়। এরপরে যা হয়, এলাকার লোকজন দল বেঁধে নেমে জাল ফেলে লাশ টেনে পাড়ে নিয়ে আসে। সেই সময়ে থানা পুলিশের খবর দেওয়া ছিল যেমন কষ্টসাধ্য তেমনি সময় সাপেক্ষ। তবে প্রতি গ্রামে একজন চৌকিদার নিযুক্ত ছিলেন। তার উপস্থিতিতে গ্রামের মোড়ল লাশটিকে উপর অবস্থা থেকে চিৎ করেন এবং সাথে সাথে লাশের পাড়ে ভিড় করে থাকা লোকজন সবাই ভয়ে ছিটকে পিছিয়ে আসেন। সকলে দেখেন যে লাশের ঠিক চোখের নিচ থেকে বুক পর্যন্ত শরীরের চামড়া নেই। দেখে মনে হচ্ছিল যেন কেউ প্রচণ্ড ক্ষোভে চামড়া টেনে ছিঁড়ে ফেলেছে। অনেক সময় কাগজে স্কচ টেপ লাগিয়ে টেনেছিলে যেমনটা হয়, মনে হচ্ছে ঠিক তেমন। লাশের কয়েকটা দাঁত মুখের ভেতরে ভাঙা পাওয়া গিয়েছে। হাতের আঙ্গুলগুলো সব ভেঙে বিপরীত দিকে ঘোরানো। উপস্থিত সকলে লাশের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার তাকানোর মতো সাহসই করেনি। গ্রামের মোড়ল সহ প্রবীণ সকলে বুঝতে পেরেছেন যে এ কোনো সাধারণ হত্যাকাণ্ড না, আর আদতে এমন হত্যা করা কোনো মানুষের পক্ষে সম্ভবও নয়। তবে হাতের আঙ্গুল দেখে সকালে শনাক্ত করতে সক্ষম হন যে লাশটি হেডমাস্টার সাহেবের, কারণ তার বাম হাতে 6টি আঙ্গুল ছিল। এরপরে খুব দ্রুত দাফন কাফনের শেষ করে সবাই মোটামুটি একটা আলোচনায় বসেন যে ঘটনাটা কি হলো। তবে কেউ এই বিষয়ের কোনো সন্ধান প্রথম দিকে বুঝতে পারেননি। লাশটা কবর দেওয়া হয় স্থানীয় এক গোরস্থানে। হেডমাস্টার সাহেবের বাড়িতে চিঠি মারফত খবর পাঠানো হয়। 2 দিন পরে হাটবার ছিল। মোড়ল গ্রামের সব ঘরের লোকজনদেরকে ডেকে আবারও একটা বিষয় সতর্ক করে দেন যে তোমরা এই বিষয় নিয়ে বেশি একটা আলোচনা করো না। আমরা আলোচনা করে কোনো একটা সমাধান পাই নাই, তোমরা এটা নিয়ে বেশ কানাঘুষা করার দরকার নাই, তাতে ঝামেলা হতে পারে। দূর দূরান্ত থেকে এই হাটে অনেক ক্রেতা বিক্রেতা আসেন। তাদের খাজনা আদায়ের মাধ্যমে এই এলাকার বেশ কিছু কাজ সম্পন্ন করা হয়। এখন যদি এই ভয়ানক ঘটনা লোক মুখে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু মানুষ ভীত হয়ে এই এলাকায় আসাটা কমিয়ে দেবে। তাতে কিন্তু আমাদেরই ক্ষতি, ক্রেতা বিক্রেতা উভয়েরই ক্ষতি হবে। সবাই মোড়লের কথায় সম্মতি দিয়ে যে যার বাড়িতে চলে যায়। সেই দিন বিকেলবেলা মোড়ল সহ আরও বেশ কয়েকজন মুরব্বী পাশের গ্রামের একটি বেশ বড় মাদ্রাসা ছিল সেখানে যান। মাদ্রাসার মুহতামিম অর্থাৎ প্রধান শিক্ষক বা হেড মাওলানা তার সাথে দেখা করে সব কিছু খুলে বলেন তারা। মুহতামিম সাহেব সব কথা শুনে বলেন, ভাই আপনারা তো অনেক আশা নিয়ে আসছেন আমার কাছে, বুঝতে পারছি, কিন্তু আমি তো এসব কাজ করি না। তবে আমার একজন শিক্ষক যিনি এইসব জিনিস নিয়ে টুকটাক কাজ করেন